বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, প্রভাষক পদার্থবিজ্ঞান, মাদার টেক, আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ। শুরুতেই পাঠ পরিচিতি। আজকের পাঠ আলোচনায় থাকছে পঞ্চম অধ্যায়, কাজ, শক্তি ও ক্ষমতা। আমি পঞ্চম অধ্যায়ে কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের উপর ইতিপূর্বে তোমাদের দুটি ক্লাস নিয়েছি। এই দুটি ক্লাসের দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়ের শক্তির নিত্যনীতি ব্যবহার করে কিভাবে উৎক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে হয় এবং সরল দোলকের ক্ষেত্রে কিভাবে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করা যায় এবং ক্ষমতা বিষয়ে আলোচনা করেছি। সেই ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব কর্মদক্ষতা এবং তার সাথে কিছু গাণিতিক সমস্যা। আমি আশা করব তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বাসায় অনুশীলন করবে, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। প্রথমে আসা যাক কর্মদক্ষতা। কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি, ব্যবস্থায় বা যন্ত্রের প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ওই ব্যবস্থা বা যন্ত্রের কর্মদক্ষতা বলা। দক্ষতা, এখানে দক্ষতা কি? দক্ষতা বলতে আমরা স্বাভাবিক অর্থে বুঝি যে আমরা যখন কোনো একটা কাজ কতটুকু সক্ষমতার সহিত করতে পারি, স্বাভাবিক অর্থে সেটাই দক্ষতা। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় দক্ষতা ঠিক সেরকমই, তবে এটাকে একটি গাণিতিকভাবে এই বিষয়টা উপস্থাপন করতে হয়। যদি আমরা গাণিতিকভাবে দক্ষতাকে উপস্থাপন করি, তাহলে আমরা বলতে পারি যে আমরা যখন কোনো একটা ব্যবস্থায় বা কোনো একটা যন্ত্রে থেকে কাজ পাই, তখন ওই যন্ত্রে আমরা যে পরিমাণ শক্তি প্রদান করি বা ওই সিস্টেম বা ব্যবস্থা যে পরিমাণ শক্তি গ্রহণ করার পর ওই সিস্টেম ওই শক্তির যতটুকু সে কার্যে রূপান্তরিত করে, এই দুয়ের অনুপাতই হলো কর্মদক্ষতা। এ থেকে আমরা কি বুঝতে পারছি? এ থেকে আমরা বুঝতে পারতেছি যে কোনো ব্যবস্থায় যখন কাজ শক্তি প্রদান করা হয়, তখন ওই ব্যবস্থা তার প্রয়োগকৃত বা গ্রহণকৃত শক্তির পুরোটাই সে কাজে রূপান্তর করতে পারে না। কিছু শক্তির অপচয় বা নষ্ট হয়ে যায়। অর্থাৎ অপচয় বা নষ্ট হওয়ার পর যে কাজটুকু সে কাজে রূপান্তরিত করে, সেই রূপান্তরিত কাজ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, অর্থাৎ মোট কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তির অনুপাতই কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে এটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতাকে সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়। যেমন আমি তোমাদেরকে যদি বলি যে কোনো একটা যন্ত্রে 100 জুল আমি শক্তি প্রদান করলাম, সেই যন্ত্র এই 100 জুল শক্তি গ্রহণ করার পরে 60 জুল শক্তিকে সে কাজে রূপান্তরিত করলো, তাহলে তার কর্মদক্ষতা কত? 100 জুল 60 জুল সে কাজের হবে, অর্থাৎ কর্মদক্ষতা হবে তার 60 জুল, মানে 60 ভাগ 100, অর্থাৎ এটা হলো তার কর্মদক্ষতা, 60 ভাগের 100। এটিকে আমরা শতকরা হিসেবে কিভাবে দেখাই? যদি ওই যন্ত্র 200 জুল শক্তি গ্রহণ করে থাকে এবং এই 200 জুল শক্তি
100 জুল শক্তিকে সে যদি কাজে রূপান্তরিত করে, তাহলে তার কর্মদক্ষতা হবে শতকরা হিসেবে যদি সেটাকে আমরা বলি 50%। অর্থাৎ সে যে শক্তি গ্রহণ করে তার অর্ধেক, অর্থাৎ 100 জুল গ্রহণ করলে সে 50 জুল শক্তিকে কাজে রূপান্তর করবে। 200 জুল গ্রহণ করার কারণে সে 100 জুল শক্তিকে কাজে রূপান্তরিত করছে। তদ্রূপ সে যদি 100 জুল শক্তি গ্রহণ করত, তাহলে সে 50 জুল শক্তিকে কার্যে রূপান্তরিত করতে পারত। অর্থাৎ তার কর্মদক্ষতা হলো 50%, অর্থাৎ 200তে সে 100 জুল শক্তিকে কার্যে রূপান্তরিত করে। কোনো প্রক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি, আমরা যে শক্তিটা প্রদান করি এবং এর একটি অংশ কার্যকর শক্তি, অর্থাৎ আমরা যেটা বললাম যে আমরা যদি 200 জুল শক্তি প্রদান করি, এটা হলো তার প্রদত্ত শক্তি। আর সে যদি 100 জুল শক্তিকে কাজে রূপান্তর করে, সেটা হলো তার 100 জুল কাজে রূপান্তরিত শক্তি, এবং অপচয়কৃত শক্তি হবে 100 জুল। অর্থাৎ বাকি শক্তি অপচয় হলে ডাব্লিউ সেটা হয়েছে ধরা হয়েছে। তাহলে এখানে প্রদত্ত শক্তি থেকে অপচয়কৃত শক্তি যদি আমরা বাদ দিই, তাহলে তার কার্যকর শক্তি পাওয়া যাবে। সুতরাং তখন আমরা ওই যন্ত্রের কর্মদক্ষতাকে লিখতে পারবো কার্যকর শক্তি ডিভাইডেড হবে প্রদত্ত শক্তি ইন্টু 100%। আমরা আসলে অপচয়কৃত শক্তির সাথে প্রদত্ত শক্তির অনুপাত দিয়ে কর্মদক্ষতাকে প্রকাশ করি না। প্রকাশ করি কর্মদক্ষতাকে কিভাবে? আমরা কতটুকু শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারি এবং ওই যন্ত্রে কতটুকু শক্তি প্রদান করা হয়, এই দুইয়ের অনুপাত দ্বারা, এবং এটাকে আমরা শতকরা হিসেবে প্রকাশ করার জন্য ইন্টু 100%, অর্থাৎ 100তে সেটা কত আছে সেটা বের করার জন্য আমরা 100 দিয়ে গুণ করে দিই। এটি হলো কর্মদক্ষতার প্রকাশ। তাহলে এখানে আমি দিয়ে দিয়েছি যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে বুঝি যে যদি এই যন্ত্রে 100 জুল শক্তি দেওয়া হয়, তাহলে সে যন্ত্র থেকে মোট কার্যকর শক্তি হবে 70 জুল। অর্থাৎ সে 70 জুল শক্তিকে 100 জুল শক্তি গ্রহণ করে 70 জুল শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারবে। এই জন্য এই যন্ত্রের কর্মদক্ষতা আমরা 70% বলি। তাহলে তাকে যদি আমরা 200 জুল শক্তি প্রদান করতাম, সে 140 জুল শক্তিকে কাজে রূপান্তর করতে পারত। এটি হলো কর্মদক্ষতা। আচ্ছা, কর্মদক্ষতাকে আমরা শক্তির অনুপাত দিয়ে প্রকাশ করি, এটি ঠিক আছে, শক্তি কাজে রূপান্তরিত শক্তি। কিন্তু এই শক্তি আমাদের বললে শক্তির কথাটা যখন আমরা বলি, এই শক্তির পরিবর্তে আমরা একে শক্তির হার তথা ক্ষমতা দিয়ে কর্মকে সংজ্ঞায়িত করা হয়। কারণ আমরা শক্তিটাকে যখন প্রয়োগ করব, তখন একটা নির্দিষ্ট সময় ধরে এই শক্তিটা প্রদান করতে হবে। কারণ আমি 100 জুল শক্তি 1 ঘন্টা ধরেও প্রয়োগ করতে পারি, আবার 100 জুল শক্তি আমি 2 ঘন্টা ধরেও প্রয়োগ করতে পারি। এখন যে যন্ত্রটাকে আমি 100 জুল শক্তি 1 ঘন্টা ধরে প্রয়োগ করব, তার শক্তি ব্যয়ের হার, এবং যে যন্ত্রে আমি 100 জুল শক্তি 2 ঘন্টা ধরে প্রদান করব, তার ক্ষেত্রে শক্তি ব্যয়ের হার অনেক সমান নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা শক্তি ব্যয়ের হার অর্থাৎ তথা ক্ষমতা দিয়ে কর্মদক্ষতাকে সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ সে কার্যকর কতটুকু ক্ষমতা আছে এবং মোট ক্ষমতার অনুপাতকে কর্ম বলা হয়। সাপোজ আমরা যখন বাজার থেকে কোনো একটা বৈদ্যুতিক বাল্ব কিনি, বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে 60 ওয়াট। 60 ওয়াট বলতে আমরা বুঝি ওয়াট হলো ক্ষমতার একক। তাহলে ওয়াটকে আমরা যদি ভেঙে লিখি, তাহলে এখান থেকে পাই জুল পার সেকেন্ড। অর্থাৎ 60 ওয়াট কথাটার অর্থ হলো যে ওই বৈদ্যুতিক বাল্ব প্রতি সেকেন্ডে সে 60 জুল বিদ্যুৎ শক্তিকে আলোক ও তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারে প্রতি সেকেন্ডে। এখানে একটা নির্দিষ্ট সময়টা হলো 1 সেকেন্ডে সে 60 জুল শক্তিকে সে কাজে রূপান্তরিত করতে পারে। বাট সে এটা সর্বোচ্চ পরিমাণ কাজে রূপান্তর করার সক্ষমতা হলো 60 জুল। বাট সে যখন 60 জুল কাজ করবে, তখন তাকে অবশ্যই এই 1 সেকেন্ডের মধ্যে 60 জুল শক্তি সরবরাহ করা হবে না। কারণ 60 জুল যদি আমরা শক্তি সরবরাহ করি, তাহলে তার যে তাপ শক্তি বা অন্যান্য কারণে কিছু শক্তির যে অপচয় হয়, সেখান থেকে আমরা 60 জুল পাবো না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 60 জুলের চেয়ে বেশি শক্তি
অর্থাৎ 60 জুল কাজ পেতে গেলে আমাদের অবশ্যই 60 জুলের চেয়ে বেশি শক্তি সরবরাহ করতে হবে, তাহলেই ওই যন্ত্র থেকে আমরা যে কার্যকর যে শক্তিটা সেটা সর্বোচ্চ 60 জুল পেতে পারি। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে 1 সেকেন্ডে সে কত জুল শক্তিকে কাজে রূপান্তর করতে পারে? 60 জুল। তাহলে 1 সেকেন্ডে আমি এই যন্ত্রে কতটুকু শক্তি সরবরাহ করব সেটাও আমাকে বলে দিতে হবে, সেটা 1 সেকেন্ড সময়ের মধ্যেই প্রয়োগ করতে হবে। অর্থাৎ 60 জুলের চেয়ে কিছু বেশি শক্তি সরবরাহ করতে হবে, সেটা 1 সেকেন্ড সময়ের মধ্যে। কিন্তু যদি এখানে 2 সেকেন্ড সময়ের মধ্যে আমি 100 জুলের চেয়ে বেশি শক্তি প্রয়োগ করি, তখন সে 1 সেকেন্ডে ওই 60 জুল শক্তিকে সে কাজে রূপান্তর করতে পারবে না। এই জন্য আমাদের সময় কথাটা উল্লেখ করে দেওয়া প্রয়োজন। এই জন্য আমরা কর্মদক্ষতাকে আসলে ক্ষমতা বললে যে সময়ে কতটুকু সে কাজ করেছে সেটা আমরা বুঝতে পারি। এই জন্য আমরা কর্মদক্ষতাকে ক্ষমতা দিয়েও প্রকাশ করি। এটাই হলো কার্যকর ক্ষমতা, অর্থাৎ সে কতটুকু ক্ষমতাকে কাজে রূপান্তরিত করেছে এবং কতটুকু ক্ষমতা তাকে প্রদান করা হয়েছে। এই কর্মদক্ষতা। এখন কিছু গাণিতিক সমস্যা আলোচনা। গাণিতিক সমস্যাগুলো আমি তপন স্যারের বই থেকে উঠিয়েছি। তোমরা এই গাণিতিক সমস্যাগুলো বাসায় ভালো করে অনুসরণ করবে এবং এখন একটু মনোযোগ দিয়ে এই গাণিতিক সমস্যাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, প্রথমে যে গাণিতিক উদাহরণটা আমি এখানে দিয়েছি সেটা হলো 5.2। দেখো, একটি কণার উপর F = 12π - 6j + 4k নিউটন বল প্রয়োগ করলে কণাটির R = 4i 4j - 2k মিটার সরণ হয়। বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমি এখানে যে বলটা, সেই বলটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করেছি। অর্থাৎ বলটা x, y এবং z অক্ষ বরাবর ক্রিয়ারত এবং সরণটা হচ্ছে তার একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এবং অর্থাৎ x, y এবং z অক্ষ বরাবর কার্যকর। এখানে বলছে যে বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করা। এখন আমরা এখানে বল দেওয়া আছে লিখলাম, সরণ দেওয়া আছে লিখলাম, কাজ W বের করব। এখন আমরা জানি W = F.R, অর্থাৎ বল এবং সরণের ডট গুণফলকে আমরা কাজ বলি। কারণ আমরা কখন ডট গুণফল নিই? যখন আমরা দেখি যে দুইটা বস্তু একই অক্ষ বরাবর ক্রিয়া করলে, অর্থাৎ আমরা ডট গুণনের ক্ষেত্রে cos থিটাকে আনি। cos থিটার মান সর্বোচ্চ হয় যখন দুইটা বস্তু একই অক্ষ বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এদের অন্তর্বর্তী বা মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তখন সর্বোচ্চ হয়। এবং যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ cos 90 ডিগ্রির মান হয় 0। তাই আমাদের যখন দুইটা বস্তু একই অক্ষ বরাবর চলার কারণে যখন মানটা সর্বোচ্চ হয়, তখন আমরা ডট গুণনের অবতারণা করি। আচ্ছা, এখানে দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো যে আমরা F.R ডট গুণনের নিয়ম অনুযায়ী তোমরা জানো যে I.I = 1, I.J = 0। অর্থাৎ যদি একই অক্ষ বরাবর থাকে, অর্থাৎ I.I = 1, I.J = 0, I.K = 0। বাট এখানে দেখো যে বিষয়টা, সেটা হলো আমরা যখন বল যে অক্ষ বরাবর আছে, সরণ, এটা হলো সরণের উপাংশ, এটা হলো বলের উপাংশ। বল এবং সরণের উপাংশ যখন একই অক্ষ বরাবর থাকতেছে তখন আমি কাজ পাবো। বাট যখন এটা হলো বলের উপাংশ x অক্ষ বরাবর, আর এটার সাথে যখন আমি এই টার্মটা গুণ করব, তখন এটা হলো y অক্ষ বরাবর। অর্থাৎ বল আছে x অক্ষ বরাবর, সরণ ঘটছে y অক্ষ বরাবর। এক্ষেত্রে আমি রেজাল্ট, অর্থাৎ I.J, এটা রেজাল্ট 0, তার মানে টোটাল টার্মটাই 0। অর্থাৎ আমরা কি দেখতেছি, যখন বল এবং সরণ 90 ডিগ্রি কোণে ক্রিয়া করেন, তখন আমরা বলেছিলাম যে সেক্ষেত্রে কাজের পরিমাণ হয় 0 কাজ। আর আমরা বলেছিলাম 90 ডিগ্রি থেকে কম মানের জন্য, অর্থাৎ যদি 0 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে আমরা সর্বোচ্চ মান পাই। এই ক্ষেত্রে আমরা যখন I.I লিখি, তখন দুটি উপাংশ একই অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এই ক্ষেত্রে আমরা মান পাই সর্বোচ্চ। এক্ষেত্রে এই জন্য I.I, J.J, K.K এই মানগুলোর জন্য আমরা মান পাই, যেটা আমরা ভেক্টরের ক্ষেত্রে দেখেছি। যে এই জন্যই
আসলে আই ডট আই ইকুয়াল টু কী হয় 1 হয়, আই ডট জে ইকুয়াল টু 0 হয়। আমরা এটা দেখলাম। এটা ক্যালকুলেশন করার পরে এটা হলো গুণ চিহ্ন, কম্পিউটারে এইভাবে গুণ চিহ্ন দিতে হয়। এটা গুণ চিহ্ন ধরবা তোমরা, লেখার সময় গুণ চিহ্ন দিয়ে লিখবা, তাহলে হয়ে যাবে। ক্যালকুলেশন করার পরে 12 4 48, আর এখানে আসবে -24, আর এখানে আসবে -8 জুল, যোগ করলে 16 জুল রেজাল্ট। এরপরের গাণিতিক উদাহরণ 5.11, 60 মিটার উচ্চতা, এটা মিটার হবে। 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর বিভব শক্তি এর গতি শক্তির অর্ধেক হবে। আচ্ছা, প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে যে 60 মিটার উচ্চতা থেকে, আমরা 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলাম, তাহলে ভূমি হতে কত উচ্চতায় এর বিভব শক্তি এর গতি শক্তির অর্ধেক হবে। অর্থাৎ আমি চিত্রটা দেখাই। অর্থাৎ ভূমি থেকে এমন একটা উচ্চতা আছে যে উচ্চতায় তার যে গতিশক্তি হবে সেটা তার বিভব শক্তি যে গতিশক্তি হবে সেখানে বিভব শক্তি হবে গতিশক্তির অর্ধেক। অর্থাৎ এখানে যে পরিমাণ তুমি বিভব শক্তি পাবা, গতিশক্তি পাবা তার দ্বিগুণ। অর্থাৎ আমি যদি ধরি যে বস্তুর ভরাম মোট উচ্চতা, অর্থাৎ এখান থেকে এখানকার উচ্চতাটা আমরা ধরে নিলাম এইচ, যেটা 60 মিটার। এখন ধরা যাক ভূমি থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, অর্থাৎ আমি যে পরিমাণ বিভব শক্তি পাবো সেটা গতিশক্তির অর্ধেক, অর্থাৎ গতিশক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ। সুতরাং এক্স উচ্চতায় বস্তুর বিভব শক্তি, সুতরাং এক্স উচ্চতায় বস্তুর বিভব শক্তি আমি ধরে নিলাম বিভব শক্তির সূত্র অনুযায়ী, যেহেতু ডিস্টেন্স এক্স হর এম সুতরাং জি, তাহলে আমাদের বিভব শক্তি হবে এম জি এক্স, এবং এক্স উচ্চতায় বস্তুর গতিশক্তি হবে কত? বিভব শক্তির দ্বিগুণ। যদি বিভব শক্তি এম জি এক্স হয় তাহলে গতিশক্তি হবে এম জি এক্স এর দ্বিগুণ, অর্থাৎ কে ইকুয়াল টু টিউ ইকুয়াল টু এম জি এক্স। অর্থাৎ এখানে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ দেখানো হয়েছে। এখন এখানে ধরা হচ্ছে যে এইচ উচ্চতায় বস্তুর মোট শক্তি তথা বিভব শক্তি, এখান থেকে যে এখানে যে উচ্চতাটা আছে সেটা ধরে নিচ্ছি আমরা এইচ। তাহলে এই উচ্চতায় বিভব শক্তি, কারণ আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় তার বস্তুর কি থাকবে না, গতিশক্তি শূন্য, পুরোটাই তার বিভব শক্তি। তাহলে এই উচ্চতা অতিক্রম করার কারণে তার যে বিভব শক্তি সেটা হবে ভরগুণন অভিক্ষেপকরণ উচ্চতা, অর্থাৎ mgh। অর্থাৎ এই জায়গায় মোট শক্তি, এই জায়গায় মোট শক্তি সমান হবে, এখানে তার গতিশক্তি এবং বিভব শক্তি দুটাই আছে, আর এখানে আসে শুধু তার বিভব শক্তি। গতিশক্তি শূন্য, অর্থাৎ এখানে মোট শক্তি হলো তার বিভব শক্তি, এখানে হলো গতিশক্তি প্লাস বিভব শক্তি, অর্থাৎ এখানে এই মোট শক্তি আর এখানে মোট শক্তি সমান। অর্থাৎ আমরা কে প্লাস ইউ, অর্থাৎ কে প্লাস ইউ হলো কোন জায়গায়, এক্স উচ্চতায় বিভব শক্তি, হ্যাঁ, ইকুয়াল টু আমরা কে প্লাস ইউ ইকুয়াল টু কি ই লিখতে পারি, ই মোট শক্তি সমান, অর্থাৎ আমরা এখানকার শক্তি সমান লিখতে পারি, অর্থাৎ 2mgx, অর্থাৎ গতিশক্তি প্লাস বিভব শক্তি এক্স উচ্চতায় ইকুয়াল টু এইচ উচ্চতায় মোট শক্তির সমান। অর্থাৎ এক্স উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল মোট শক্তির সমান লেখা যাবে। এখানে ক্যালকুলেশন করলে আমরা এমজি সব জায়গা থেকে বাদ দিয়ে দিলে থাকবে এখানে 2x + x 3x ইকুয়াল টু এইচ, বা x ইকুয়াল টু এইচ বাই 3 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 60 মিটার ভাগ 3 অর্থাৎ 20 মিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে x মিটার যে উচ্চতায় এখান থেকে এখানে যদি তার গতিশক্তি হয় 60 জুল, তাহলে এখানে তার বিভব শক্তি থাকবে 20 জুল, গতিশক্তি থাকবে 40 জুল, অর্থাৎ এখানে যোগফল হবে 60 জুল। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, 74.6 কেজি ভরের একজন লোক প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারেন, তার ক্ষমতা কত? এখানে আমাদের সিঁড়ি দেওয়া আছে, দেখো সিঁড়ি এরকম আছে 20টা সিঁড়ি, তিনি যখন 20টা সিঁড়ি যাবেন, ওই লোকের ভর দেওয়া আছে 74.6 কেজি। এই ভরের লোক এই সিঁড়ি বেয়ে উপরে উঠবে 10 সেকেন্ড, তার ক্ষমতা কত? তো
তোমরা এখানে খেয়াল করো, যখন তিনি উঠবেন, আসলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে তিনি উঠবেন। যখন অভিকর্ষ বলের বিরুদ্ধে তিনি উঠবেন, তখন অভিকর্ষ বলের বিপরীতে তিনি কতটুকু বল প্রয়োগ করবেন, সেটা হলো তার ভর গুণন অভিকর্ষ ত্বরণ। এটা হলো তার প্রযুক্ত বল। এই পরিমাণ বল প্রয়োগ করলেন, তাহলে তার প্রযুক্ত বল হবে এটা, এবং তিনি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠতেছেন, সেটা হবে 20 গুণন প্রতিটা সিঁড়ির উচ্চতা। 20 দিয়ে প্রতিটা সিঁড়ির উচ্চতাকে গুণ করলে আমরা, এটা ক্যালকুলেশন এখানে উঠে নাই মানটা, এখানে এস এর মান হবে এস, এখানে এস যদি ধরি বা উচ্চতা এইচ এর মান যদি আমরা ধরি, সেটা এখানে হবে কত, 20 গুণন 25 সেন্টিমিটার, অর্থাৎ গুণ করলে 500 সেন্টিমিটার। 500 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলেন 5 মিটার, অর্থাৎ এখানে আমি পাবো এস ইকুয়াল টু 5 মিটার। তাহলে আমরা পি ইকুয়াল টু জানি কি ডাব্লিউ/টি, অর্থাৎ এখানে কাজ হলো কি mgh/t, mgh/t, অর্থাৎ এটা fs/t, এটা m, এটা হলো mg, আর এটা হলো s, আর এখানে টাইম হলো 10 সেকেন্ড। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে ভাগ করলে পাবো 365.54 ওয়াট। এটা হবে আমাদের অ্যান্সার, এটা হবে ওয়াট, এটাই ক্ষমতা। আচ্ছা, পরের গাণিতিক উদাহরণটা দেখো, 5.16। এখানে একটি দালানের ছাদের সাথে লাগান 5 মিটার লম্বা একটি মই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এখানে যে এখানে একটা লম্বা, এটা হলো 5 মিটার, এই ডিস্টেন্সটা 5 মিটার, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি, এখানে যে অ্যাঙ্গেলটা সেটা হবে 30 ডিগ্রি। 60 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের বোঝা নিয়ে 10 সেকেন্ডে ছাদে ওঠেন। এক্ষেত্রেও তিনি কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে উপরে গেছেন। তাহলে তিনি তার প্রয়োগকৃত বল কতটুকু হবে, প্রযুক্ত অভিকর্ষ বলের বিপরীত এবং সমান, অর্থাৎ তার ভর, নিজের ভর এবং বোঝার ভর, এটা হলো টোটাল ভর। টোটাল ভরকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করি, তাহলে ওই ব্যক্তির প্রয়োগকৃত বল পাওয়া যাবে, এবং তিনি এই ডিস্টেন্সটা কভার করেছেন। এই উচ্চতাটা, এখন এই উচ্চতাটা সরাসরি দেওয়া নেই, এই উচ্চতাটা সরাসরি দেওয়া নেই, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তোমরা এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তাই কোণের বিপরীত বাহু লম্ব বাই অতিভুজ সাইন থিটা ধরেও তোমরা এই অংশটা অর্থাৎ উচ্চতাটা বের করতে পারো। অথবা আরেকটা মেথড হলো, আমরা জানি যে কাজ কি, কাজ ছিল w/fs cos থিটা, অর্থাৎ s cos থিটাটা কি ছিল, আমরা বলছিলাম যে বল এবং বলের দিকে সরণের উপাংশ। তাহলে যদি এটা হয় সরণ, এটা যদি সরণ হয়, তাহলে বল ক্রিয়া করতেছে কোন বরাবর, এই বরাবর। এই বরাবর সরণের উপাংশ যদি আমি জানি, তাহলে আমি কিন্তু কাজটা বের করতে পারবো। তাহলে এই সরণের এই উপাংশ বের করার জন্য আমার এই অ্যাঙ্গেলটা লাগবে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে 90 - 30 ডিগ্রি, তাহলে এটা হবে আমার 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে এই 60 ডিগ্রি, তাহলে আমরা জানি যে এই বরাবর উপাংশ, অর্থাৎ কোনো একটা রেখার যে বরাবর কোণ নিয়েছি সেই বরাবর উপাংশ কি cos, আর লম্ব বরাবর উপাংশ কি ছিল sin, তাহলে এটা হবে s cos 60 ডিগ্রি, s 5 মিটার, অর্থাৎ বল ও সরণ অন্তর্ভুক্ত কোণ আমরা এটা ময় ও উলম্বের অন্তর্ভুক্ত কোণ থেকে বাদ দিয়ে নিলাম। এখান থেকে এটা বাদ দিয়ে দিলে ময় ও উলম্বের অন্তর্ভুক্ত কোণ, মই এবং উলম্বের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ 60 ডিগ্রি। এখানে সময় টাইম t = 10 সেকেন্ডে বলা আছে, ক্ষমতা বের করতে বলছে। তাহলে আমরা কাজটা আগে বের করে নিই, fs cos থিটা, অর্থাৎ f হলো mg, এই পরিমাণ বল এখানে প্রয়োগ করা হয়েছে mg, এর মান এটা গুণ করে নিলেই হবে, এখানে উঠে নেই। এখানে cos 60 ডিগ্রি মান বসালে আমরা পাবো কাজের পরিমাণ 1960 জুল। এখন আমি ক্ষমতা কতটুকু পাবো, ক্ষমতা হলো কাজ বাই সময়, অর্থাৎ আমি 1960কে যদি 10 সেকেন্ড দিয়ে ভাগ করে নিই, তাহলে আমি কি পেয়ে যাব, তাহলে আমি ক্ষমতা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 196 ওয়াট এখানে ক্ষমতা। এটাকে যদি আমি হর্স পাওয়ারে নিতে চাই, তাহলে আমরা জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাহলে 746 ওয়াট দিয়ে ভাগ করব, তাহলে আমি এটাকে হর্স পাওয়ারে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি
তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বাসায় এগুলি অনুসরণ করবে। বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে লিখবে। আজকের ক্লাসের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।